রইল প্রেমের নিমন্ত্রণ পর্ব ১৬ লিখেছেন ইউস্টারিমো। কলেজের প্রধান ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই বেলার মনে হলো আজ যেন পুরো ক্যাম্পাসের চারপাশ অন্যরকম। সকালের পরিচিত কোলাহল করিডোর জুড়ে ছাত্রছাত্রীদের হাঁটাহাঁটি, কারো হাতে বই, কোথাও বন্ধুবান্ধবের হাসাহাসি, সব কিছু আগের মতোই আছে। অথচ আজ যেন প্রতিটা চোখের দৃষ্টি এসে এক জায়গাতেই আটকে যাচ্ছে, আর সেই জায়গাটা হলো সে নিজে। বেলা যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করছিল। ব্যাগের স্ট্র্যাপটা কাঁধে একটু শক্ত করে টেনে নিয়ে দ্রুত পা ফেলতে লাগলো। মাথাটা সামান্য নিচু, মুখে আগের সেই গম্ভীর ভাব, যেন কিছুই ঘটেনি। যেন কয়েক মুহূর্ত আগে কলেজের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে গম্ভীর আর সবচেয়ে আলোচিত প্রফেসরের বাইকে থেকে নেমে আসা মেয়েটা সে নয়। কিন্তু মানুষের চোখে তো আর থামিয়ে রাখা যায় না। করিডোরের একপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন প্রথম বর্ষের ছাত্রী নিজেদের মধ্যে ফিসফিস করে কি যেন বলল। তাদের একজন অবিশ্বাসে চোখ বড় বড় করে আবার বেলার দিকে তাকালো। অন্যজন ঠোঁটের কোণে চাপা হাসি টেনে বলল, আমি তো ভেবেছিলাম ভুল দেখেছি। আরেকজন সঙ্গে সঙ্গে উত্তর দিল, ভুল না, আমিও দেখেছি। সত্যি সায়ের স্যারের বাইক থেকেই নামলো। ওদের কথাগুলো খুব নিচু স্বরে বলা হলেও শব্দগুলো স্পষ্টভাবে কানে এলো বেলার। কিন্তু সে এমন ভাব করলো যেন কিছুই শোনেনি। মুখের অভিব্যক্তিটুকু বদলানো না। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো খুব পরিচিত চঞ্চল একটা কণ্ঠস্বর, এই বেলা, দাঁড়া। বেলা ঘুরে তাকাতেই দেখল ইরা প্রায় দৌড়াতে দৌড়াতে তার দিকে আসছে। মুখ ভর্তি বিস্ময়, কৌতূহল আর দুষ্টু হাসি। কাছে এসেই সে একবার চারপাশে তাকালো, তারপর আর নিজেকে সামলাতে না পেরে বেলার হাত চেপে ধরে ফিসফিস করে বলল, আমি কি ঠিক দেখেছি, নাকি আজকে আমার চোখে সমস্যা হয়েছে? বেলা ভান করলো কিছুই বুঝতে পারেনি। কি দেখেছিস? ইরা নাটকীয় ভঙ্গিতে দুই হাত কোমরে রেখে বলল, ওহ, এখন আবার কিছুই জানিস না। পুরো কলেজ যেটা দেখেছে, শুধু আমি না। বেলা বিরক্ত হয়ে বলল, ইরা, সকাল সকাল নাটক করিস না। নাটক আমি করছি? নাটক তো তুই করে ফেলেছিস। কলেজের হ্যান্ডসাম প্রফেসরের বাইকে করে এন্ট্রি, তোর সাহস তো কম না। বেলা চারপাশে একবার তাকিয়ে নিচু গলায় বলল, আস্তে কথা বল। কেন? সত্যি কথা বলছি। চাচ্চু জোর করে পাঠিয়েছে, লেট হয়ে গিয়েছিল। এর মধ্যে এত বড় ব্যাপার বানানোর কি আছে? ইরা ঠোঁট কামড়ে হাসি চাপার চেষ্টা করলো, তারপর আরও কাছে ঝুঁকে বলল, তোর কাছে হয়তো কিছু না, কিন্তু এই কলেজে যারা পড়ে তাদের কাছে এটা আজকের বড় সবচেয়ে খবর। বেলা চোখ রাঙিয়ে তাকালো, চুপ করবি? না। ইরা, আচ্ছা আচ্ছা, চুপ করলাম, কিন্তু একটা কথা বল। কি? বাইক থেকে নামার সময় এত গম্ভীর মুখ কেন ছিল? একটু হাসলে সিনারিটা আরও সুন্দর হতো। বেলা এবার সত্যিই বিরক্ত হয়ে ইরার হাতে হালকা একটা চিমটি কেটে দিল, আর একটা কথা বলবি, তাহলে তোকে এখানেই রেখে চলে যাব। ইরা ব্যথা পাওয়ার ভান করে বলল, আহা, মানুষ সত্যি কথাও বলতে পারবে না। বেলা এবারও কোনো উত্তর দিল না, শুধু দীর্ঘশ্বাস ফেলে সামনে হাঁটতে লাগলো। ওরা দুজন যত ভেতরের দিকে এগোচ্ছিল, ততই যেন চারপাশে চাপা গুঞ্জন বাড়ছিল। কেউ সরাসরি কিছু বলছে না, কিন্তু কৌতূহলী চোখগুলো যেন প্রতিটা মুহূর্তে তাদের অনুসরণ করেছে। এই পুরো দৃশ্যটাই করিডোরের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা মনোযোগ দিয়ে দেখছিল তানিয়া। তার পাশে দাঁড়িয়ে থাকা দুই বান্ধবীও ইতিমধ্যে ঘটনাটা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। একজন নিচু গলায় বলল, তুই তো বলতিস সায়র স্যার কোনো মেয়ের সঙ্গে দরকারের বাইরে কথাই বলে না। অন্যজন যোগ করলো, তাহলে আজকের কথা শেষ হওয়ার আগেই তানিয়া এমন দৃষ্টিতে তার দিকে তাকালো যে মেয়েটা সঙ্গে সঙ্গে চুপ করে গেল। তানিয়ার মুখে কোনো হাসি নেই, চোখে মুখে শুধু জমাট বাঁধা বিরক্তি আর হিংসা। সে দূর থেকে বেলার দিকে তাকিয়ে রইল, তার বুকের ভেতরটা যেন রাগে ধীরে ধীরে জ্বলে উঠেছে। কিভাবে সম্ভব যে মেয়েটাকে সে এতদিন সবার সামনে অপমান করেছে,
যার দিকে আঙুল তুলে হাসাহাসি করেছে, সেই মেয়েটাই আজ পুরো কলেজের আলোচনার কেন্দ্রবিন্দু। আর সবচেয়ে বড় কথা, যে মানুষটার দিকে এই কলেজের অসংখ্য মেয়ে মুগ্ধতা চোখে তাকিয়ে থাকে, যার সঙ্গে 2 মিনিট কথা বলার জন্য কত অজুহাত খোঁজে, সেই মানুষটার বাইকে বসে আজ কলেজে এসেছে বেলা। ভাবতেই তার চোয়াল শক্ত হয়ে উঠল। সে ধীরে ধীরে ঠোঁট চেপে ধরে মনে মনে বলল, এটা যদি শুধু কাকতালীয় হয়, তবুও আমি এটাকে ওর জন্য সহজ হতে দেব না। তার চোখে তখন এমন এক ঝিলিক ফুটে উঠেছে, যেটা ভালো কিছুর ইঙ্গিত দেয় না। দূরে দাঁড়িয়ে থাকা বেলা অবশ্য এসবের কিছু জানে না। সে শুধু চায় যত দ্রুত সম্ভব নিজের ক্লাসে গিয়ে বসতে, যাতে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে একটু মুক্তি পাওয়া যায়। ক্লাসরুমে ঢুকতেই বেলা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাইরে করিডোরে যে অস্বস্তিতা তাকে ঘিরে ধরেছিল, ভেবেছিল ভেতরে ঢুকলেই হয়তো সেটা কেটে যাবে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সে বুঝে গেল তার ধারণাটা পুরোপুরি ভুল। আজ যেন পুরো ক্লাসটাই অন্যরকম। যে বেঞ্চগুলোতে প্রতিদিন গল্প, হাসাহাসি আর খুনসুটির শব্দে সরগরম থাকে, আজ সেখানে চাপা গুঞ্জন। কেউ বই খুলে বসে আছে ঠিকই, কিন্তু চোখ বইয়ের পাতায় নেই, আর চোখে বারবার তাকাচ্ছে বেলার দিকে। কেউ আবার পাশের বন্ধুর কানে কানে কি যেন বলেই দুজনে একসঙ্গে তার দিকে তাকিয়ে মুচকি হেসে ফেলছে। বেলা ধীরে ধীরে নিজের ছিটে গিয়ে বসলো, ব্যাগটা বেঞ্চের উপর রেখে একবার দীর্ঘশ্বাস ফেলল। তারপর বই বের করে এমনভাবে খুলে রাখলো যেন সে আশপাশের কোনো কিছু খেয়াল করছে না। কিন্তু মানুষের দৃষ্টি কি আর অনুভব না করে থাকা যায়? বারবার মনে হচ্ছিল পুরো ক্লাস যেন আজ তাকে নিয়েই ব্যস্ত। ইরা তার পাশেই বসেছিল। এতক্ষণ অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছিল সে, কিন্তু শেষ পর্যন্ত তার পারল না। বইয়ের আড়াল থেকে মুখটা একটু এগিয়ে এনে নিচু গলায় বলল, শোন। বেলা বইয়ের দিকে তাকিয়ে রইল। কি? রাগ করিস না, একটা কথা জিজ্ঞেস করব। না। আরে আগে শুনতো। শুনবো না। ইরা ঠোঁট চেপে হাসল। সত্যি করে বল, সায়র স্যারের বাইকে বসে আসতে কেমন লাগছে? বেলা সঙ্গে সঙ্গে বই বন্ধ করে তার দিকে তাকালো। তোর কি অন্য কোনো কাজ নেই? আছে, কিন্তু এটা জানাটাও খুব জরুরি। কেন? কারণ পুরো কলেজের মেয়েরা আজ হিংসায় মরছে। বেলা বিরক্ত হয়ে বলল, তুইও কি তাদের দলে? ইরা হেসে মাথা নাড়ালো। না, আমি শুধু ঘটনাটা উপভোগ করছি। বেলা চোখ ঘুরিয়ে আবার বই খুলে ফেলল। চুপ করে বস। আচ্ছা, শেষ একটা প্রশ্ন। না, সায়র স্যার কি পুরো রাস্তা একটাও কথা বলেনি? বেলা এবার উত্তর না দিয়ে শুধু একটা তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিল। সেই দৃষ্টি দেখেই ইরা 2 হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গি করল। ঠিক আছে, বুঝেছি। আজকে তোর মুড ভালো না। ওদের কথোপকথন শেষ হওয়ার আগেই ক্লাসরুমের দরজার বাইরে একটা পরিচিত ছায়া এসে থামল। মুহূর্তের মধ্যে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। যে যার জায়গায় সোজা হয়ে বসে পড়ল। পরের মুহূর্তেই দরজা ঠেলে ভেতরে ঢুকলেন সাইপান খান সায়র। আজ সায়রের ক্লাস প্রথমে বেলাদের বিভাগের। সে আগের মতোই নিখুঁত পরিপাটি পোশাক, কালো শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো, বাম হাতে কয়েকটা বই, ডান হাতে উপস্থিতির খাতা। তার মুখে সে চিরচেনা গম্ভীরতা, চোখে মুখে কোনো বাড়তি অভিব্যক্তি নেই। মনে হচ্ছে বাইরের সেই সব ফিসফাস, কৌতূহল কিংবা গুঞ্জনের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। তিনি ধীর পায়ে টেবিলের কাছে গিয়ে বইগুলো রাখলেন। তারপর পুরো ক্লাসের উপর একবার শান্ত দৃষ্টি বুলিয়ে বললেন, গুড মর্নিং সবাই। একসঙ্গে উত্তর দিল, গুড মর্নিং স্যার। সায়র উপস্থিতির খাতা খুলে নাম ডাকা শুরু করলেন। প্রতিদিনের মতোই স্বাভাবিক, নিয়ম মাফিক। কিন্তু আজ ছাত্রছাত্রীদের মন যে পড়াশোনায় নেই, সেটা বুঝতে তার বেশি সময় লাগলো না।
নাম ডাকার মাঝেই তিনি লক্ষ্য করলেন শেষ বেঞ্চে বসে থাকা দুজন ছেলে নিজেদের মধ্যে চাপা গলায় কথা বলছে। সামনের সারি দুই মেয়ে আবার ঘুরে ঘুরে বেলার দিকে তাকাচ্ছে। তিনি ধীরে ধীরে খাতাটা বন্ধ করলেন। পুরো ক্লাস এক মুহূর্তে চুপ হয়ে গেল। গভীর স্থির দৃষ্টিতে সবাইকে দেখে তিনি শান্ত গলায় বললেন, আজকে কি ক্লাসে পড়াশোনা হবে? সবাই এত ফিসফিস করছেন কেন? ইনি প্রবলেম? কেউ উত্তর দিল না। সবাই মাথা নিচু করে বসে রইল। ঠিক তখনই তানিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে চাপা একটা হাসি। সে ভদ্র গলায় বলল, স্যার, একটা কথা ছিল। সায়র স্যার তার দিকে তাকালেন, বললেন। তানিয়া মুখে ভদ্রতার আবরণ রেখেই বলল, আজকে কলেজে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। কথাটা শেষ করতে পারল না। সায়র তাকে থামিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, ইন্টারেস্টিং ঘটনা কি আজকের লেকচারের অংশ? তাহলে বলতে পারেন। তানিয়া একটু থেমে গেল। না মানে? তাহলে সেটা ক্লাসের সময় আলোচনা করারও কোনো কারণ নেই। এক মুহূর্তে পুরো ক্লাস আবার নিশ্চুপ হয়ে গেল। কিন্তু তানিয়া এত সহজে ছাড়ার মেয়ে নয়। সে আবার বলল, আসলে সবাই তুষারের কণ্ঠ এবারও উঁচু হলো না, বরং আগের চেয়েও শান্ত হয়ে গেল। মিস তানিয়া, অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে অযথা কৌতূহল দেখানোর বদলে যদি নিজের পড়াশোনায় একই রকম আগ্রহ দেখাতেন, তাহলে সেটা আপনার জন্য বেশি উপকারী হতো। কথাটা শুনে পুরো ক্লাসে এমন নীরবতা নেমে এলো। তানিয়ার মুখের হাসিটা মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল। সে ধীরে ধীরে নিজের জায়গায় বসে পড়ল। আর বেলা, সে অবাক হয়ে তাকিয়ে রইল সায়রের দিকে। মাত্র কয়েকটা শান্ত সংযত কথাতেই পুরো ক্লাসের আলোচনার ইতি টেনে দিল। বেলা অজান্তেই খুব ধীরে চোখ নামিয়ে ফেলল। তার বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুতভাবে হালকা লাগতে শুরু করেছে। আর সায়র, তিনি যেন কিছুই ঘটেনি এমন স্বাভাবিক ভঙ্গিতেই আবার বই খুলে বললেন, পৃষ্ঠা 44 বের করো। আজ আমরা নতুন অধ্যায় শুরু করব। ক্লাসে সবাই বই খুলে ফেললেও তানিয়ার চোখ তখনও স্থির হয়ে আছে বেলার উপর। সেই দৃষ্টিতে স্পষ্ট লেখা, আজ তুই বেঁচে গেলি, কিন্তু খেলা এখনও শেষ হয়নি। তোকে কলেজের সবার সামনে কিভাবে লাঞ্ছিত করতে হয় সে প্ল্যানও আমি করে রেখেছি। ক্লাসরুমে আবারও পড়াশোনার পরিবেশ ফিরে এলো। সায়রের গম্ভীর স্থির কণ্ঠ পুরো রুম জুড়ে ছড়িয়ে পড়ল। বোর্ডে একের পর এক পয়েন্ট লিখে তিনি বুঝিয়ে যাচ্ছেন। মাঝে মধ্যে ছাত্রছাত্রীদের প্রশ্ন করছেন, আবার কারো উত্তর ভুল হলে ধৈর্য নিয়ে সেটাও ঠিক করে দিচ্ছেন। সব কিছুই একেবারে স্বাভাবিক, অন্তত বাইরে থেকে তাই মনে হচ্ছে। কিন্তু বেলার কাছে কিছুই স্বাভাবিক লাগছে না। সে বই খুলে রেখেছে ঠিকই, কলমও হাতে আছে, কিন্তু মনটা যেন কোথাও আটকে আছে। বারবার মনে পড়ছে কয়েক মিনিট আগে ঘটনাটা। তানিয়া যখন ইচ্ছা করেই বিষয়টা টেনে আনতে চেয়েছিল, তখন সায়র খুব সহজ, খুব স্বাভাবিক কয়েকটা কথার পুরো বিষয়টার ইতি টেনে দিলেন। একবারও তাকে অস্বস্তিতে পড়তে দিলেন না। বেলা নিজের অজান্তে দীর্ঘশ্বাস ফেলল। ঠিক তখনই সায়রের কণ্ঠ ভেসে এলো। বেলা, চমকে উঠল সে। এতক্ষণ যে মনোযোগী ছিল না, সেটা মুহূর্তেই ধরা পড়ে গেল। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। জি স্যার। সায়র হাতে ধরা মার্কারটা টেবিলে রেখে শান্ত গলায় বললেন, আমি গত 5 মিনিট ধরে কি বুঝিয়েছি সেটা আপনি বলবেন। পুরো ক্লাসের চোখ আবার বেলার দিকে ঘুরে গেল। ইরা নিচু হয়ে ফিসফিস করে বলল, শেষ। আজকেও তুই ধরা খেয়ে গেছিস। বেলার গলা শুকিয়ে এলো। সে বইয়ের পাতার দিকে তাকালো, কিন্তু অক্ষরগুলো যেন ঝাপসা লাগছে। কয়েক সেকেন্ড চুপ থেকে আস্তে করে বলল, সরি স্যার। সায়র কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, মনোযোগ অন্য কোথাও থাকলে পড়াশোনা হয় না।
কথাটা খুব সাধারণ, কিন্তু কেন জানি বেলার মনে হলো কথাটা শুধু পড়াশোনা নিয়ে বলা নয়। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সায়র আবার বললেন, বসো। পরের বার যেন এমন না হয়। জি স্যার। বেলা ধীরে ধীরে বসে পড়ল। তার গাল দুটো লজ্জায় হালকা লাল হয়ে উঠেছে। ইরা পাশে বসে ঠোঁট কামড়ে হাসি চাপছে। বেলা কুনোই দিয়ে আলতো একটা গুঁতো মারতেই ইরা ফিসফিস করে বলল, এই প্রথম দেখলাম সায়র স্যার তোর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বললেন। বেলা নিচু গলায় বলল, চুপ করে বস। আচ্ছা আচ্ছা। এরপর আর কোনো সমস্যা হলো না। পুরো ক্লাসটাই শান্তভাবে শেষ করলেন সায়র। ঘণ্টা বাজতেই তিনি বইগুলো গুছিয়ে নিলেন। বেরিয়ে যাওয়ার আগে পুরো ক্লাসের দিকে তাকিয়ে শুধু বললেন, আগামীকালের মধ্যে আজকের টপিকটা সবাই পড়ে আসবে। তারপর কোনো দিকে না তাকিয়ে ধীর পায়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেলেন। পরপর দুটো ক্লাস শেষ হতেই না হতেই কলেজ জুড়ে টিফিনের ঘন্টা বেজে উঠল। মুহূর্তের মধ্যেই করিডোর, বারান্দা আর মাঠের চারপাশে ছাত্রছাত্রীদের ভিড় জমে গেল। কেউ ক্যান্টিনের দিকে ছুটেছে, কেউ বন্ধুদের নিয়ে বেঞ্চে বসে গল্পে মেতে উঠেছে, আবার কেউ বই হাতে নিয়ে পরের ক্লাসের প্রস্তুতি নিচ্ছে। বেলা আর ইরা ধীরে ধীরে ক্লাসরুম থেকে বেরিয়ে ক্যান্টিনের দিকে হাঁটতে লাগলো। ইরা হাঁটতে হাঁটতে বলল, আজকে ক্যান্টিনের সিঙ্গারা খাবি? বেলা মাথা নেড়ে বলল, না, আজকে খেতে ইচ্ছে করছে না। সকালে কিছু খাসনি, এখনও খাবি না? এভাবে বললে কিন্তু একদিন অজ্ঞান হয়ে পড়ে যাবি। বেলা মুচকি হেসে বলল, আমার কিছু হবে না। দুজন ঠিক ক্যান্টিনের সামনে পৌঁছাতেই হঠাৎ করে তাদের পথ আটকে দাঁড়ালো তানিয়া। তার সঙ্গে আগের সেই দুই বান্ধবীও আছে। তানিয়ার ঠোঁটে চাপা হাসি, কিন্তু চোখে মুখে জমাট বাঁধা রাগটা লুকানোর কোনো চেষ্টাই নেই। সে ধীরে ধীরে বেলার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার? আজকাল তো বেশ ভিআইপি হয়ে গেছিস। বেলা শান্ত গলায় বলল, রাস্তা ছাড়। তানিয়া হেসে উঠল, এত তাড়া কিসের? নাকি আবারও কেউ বাইকে করে নিয়ে যাবে? চারপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ছাত্রছাত্রী থেমে গেল। কেউ হাসাহাসি করছে, সবাই বুঝতে পারছে আবার কোনো ঝামেলা বাঁধতে চলেছে। ইরা বিরক্ত হয়ে বলল, তানিয়া, অযথা ঝামেলা করিস না। তানিয়া এবার চোখ ঘুরিয়ে ইরার দিকে তাকালো। তোর সঙ্গে আমি কথা বলছি? না, কিন্তু তুই যেভাবে কথা বলছিস সেটা ঠিক না। তানিয়া ঠোঁট পাকিয়ে বলল, ঠিক ভুল আমাকে শেখানোর দরকার নেই। তারপর আবার বেলার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, বলতো কেমন লাগলো পুরো কলেজের সামনে স্যারের বাইক থেকে নামতে? বেলা আবারও নিজেকে শান্ত রাখলো। তোর জানার দরকার নেই। দরকার আছে, কারণ সবাই জানতে চায় হঠাৎ করে এত খাতির কিভাবে হলো। কথাটা শেষ হতেই আশপাশের গুঞ্জনটা আরও একটু বেড়ে গেল। বেলা গভীর শ্বাস নিয়ে বলল, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। তানিয়া এক পা এগিয়ে এলো, আর যদি বলি? তুই বলবি, কারণ আমার পা চাটতে সব সময়ই তোর পছন্দ। বেলার শান্ত উত্তরটা যেন তানিয়াকে আরও খেপিয়ে দিল। সে হাত বাড়িয়ে বেলার পথ আটকে দিয়ে বলল, আমাকে এভাবে উত্তর দেওয়ার সাহস পেলি কোথা থেকে? ইরা সঙ্গে সঙ্গে বেলার সামনে এসে দাঁড়ালো। হাত সরিয়ে নে। না সরালে? তাহলে ইরার কথা শেষ হওয়ার আগেই বেলা তার হাত চেপে ধরল। নিচু গলায় বলল, ইরা না। ইরা অবাক হয়ে তাকালো। কিন্তু চল, এইসব মেয়েদের সাথে কথা বাড়িয়ে মুখ নষ্ট করার দরকার নেই। তানিয়ার মুখ মুহূর্তে শক্ত হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, বেশি উড়িস না বেলা, খুব তাড়াতাড়ি মাটিতে নামাবো তোকে। বেলা ওর কথায় পাত্তা না দিয়ে আর একবারও পেছনে তাকালো না। বাকি ক্লাসগুলো কোনো রকম ঝামেলা ছাড়াই শেষ হলো। তবে পুরো সময়টাই তানিয়ার দৃষ্টি বারবার এসে থামলো বেলার উপর। আর বেলা ইচ্ছে করেই তাকে সম্পূর্ণ উপেক্ষা করলো। ছুটির ঘন্টা বাজতেই কলেজের ভেতর আবার ব্যস্ততা শুরু হয়ে গেল।
সবাই দল বেঁধে বেরিয়ে যাচ্ছে। ইরা ব্যাগ কাঁধে নিয়ে বলল, চল একসঙ্গে বের হই। একটু হেঁটে তুই রিকশায় আর আমি বাসে উঠে যাব নে। ঠিক তখনই অফিসের এক পিয়ন এসে ক্লাসের দরজায় দাঁড়িয়ে বলল, বেলা মা, সায়র স্যার ডাকছেন। কথাটা শুনে পুরো ক্লাস আবার কৌতূহলী হয়ে উঠল। ইরা অবাক হয়ে বলল, কেন ডাকছেন? বেলা নিজেও বুঝতে পারল না। সে ধীরে ধীরে রুমের দিকে এগিয়ে গেল। দরজার সামনে গিয়ে হালকা নক করতেই ভেতর থেকে সায়রের গলা ভেসে এলো, এলো ভেতরে আয়। বেলা দরজা ঠেলে ঢুকলো। রুমে তখন আর কেউ নেই। সায়র নিজের টেবিলের কাগজপত্র গুছিয়ে ব্যাগে রাখছিল। বেলাকে দেখে তিনি শান্ত গলায় বললেন, চল। বেলা ভ্রু কুঁচকে বলল, কোথায়? বাসায়। আমি ইরার সঙ্গে চলে যাব। সায়র ব্যাগের চেইন টেনে বন্ধ করতে করতে বললেন, ইরার বাসা অন্যদিকে। আব্বু বের হওয়ার সময় আমাকে বলে দিয়েছে তোকে নিয়ে ফিরতে। বেলা সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। আমি যাব না। কেন? আমার ইচ্ছে করছে না। সায়র এবার ধীরে ধীরে তার দিকে তাকালেন। ইচ্ছা না করলেই সব সময় নিজের মতো করা যায় না। আমি রিকশায় চলে যাব। না, আমি যেতে পারবো। জানি পারবি। কয়েক সেকেন্ড থেমে আবার বললেন, তবু তুই একা যাচ্ছিস না। বেলা বিরক্ত হয়ে বলল, আপনি সব সময় জোর করেন কেন? সায়র হালকা নিঃশ্বাস ফেলে বললেন, কারণ মাঝে মাঝে তোর জেদের চেয়ে তোর নিরাপত্তাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। বেলা কিছুক্ষণ চুপ করে রইল। তার রাগ হচ্ছে, আবার অদ্ভুতভাবে তর্ক করার মতো কথাও খুঁজে পাচ্ছে না। শেষ পর্যন্ত ঠোঁট ফুলিয়ে বলল, আমি কিন্তু খুশি হয়ে যাচ্ছি না। সায়রের ঠোঁটের কোণে খুব ক্ষীণ একটা হাসি ফুটে উঠল। জানি। বেলা বিরক্ত মুখে ব্যাগটা কাঁধে তুলে নিল। আপনি একদম অসহ্য। সায়র দরজার দিকে হাঁটতে হাঁটতে শান্ত স্বরে বললেন, এই কথাটা আজ দ্বিতীয়বার শুনলাম। বেলা মুখ বাঁকিয়ে তার পেছন পেছন বেরিয়ে এলো। করিডোরের ইরাকে বলে সায়রের সাথে চলল। মনে মনে সে ঠিক করলো, আজ পুরো রাস্তা সে সত্যি একটা কথাও বলবে না। কিন্তু সে জানে না, ফেরার এই পথটা সকালের চেয়েও অনেক বেশি অস্বস্তিকর আর অনেক বেশি স্মরণীয় হতে চলেছে। বাইকটা ধীরে ধীরে কলেজের গেট পেরিয়ে মূল সড়কে উঠে এলো। বিকেলের আলো তখন নরম হয়ে এসেছে। পশ্চিম আকাশে সূর্যটা একটু একটু করে নিচে নামছে। সোনালি আলো এসে পড়ছে রাস্তার দুপাশের গাছের পাতায়। মাঝে মাঝে হালকা বাতাস এসে চারপাশটাকে আরও শান্ত করে দিচ্ছে। কিন্তু বেলার ভেতরে কোনো শান্তি নেই। সে ইচ্ছে করে অনেকটা দূরে সরে বসে আছে। দুহাত শক্ত করে ব্যাগের স্ট্র্যাপ চেপে ধরে রেখেছে, যেন এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সায়রের গায়ে একটুও না লাগা। সায়র একবার রিয়ার ভিউ মিররে তাকালো। বেলার গোমরা মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। কিছুক্ষণ চুপ থেকে সে আস্তে করে বলল, এত দূরে বসে আছিস কেন? বেলা সঙ্গে সঙ্গে উত্তর দিল, ভালো লাগছে। সায়রের ঠোঁটের কোণে চাপা হাসি ফুটল। দেখি কতক্ষণ পারিস। বেলা আর উত্তর দিল না। সে জানে লোকটা ইচ্ছে করে তাকে খোঁচা দিচ্ছে। বাইকটা আরও কিছুটা সামনে এগোতে রাস্তার উপর হঠাৎ একটা বড় গর্ত পড়ল। সায়র অনেকটা সামলে নেওয়ার চেষ্টা করলেও হালকা একটা ঝাঁকুনি লাগলো। সব কিছু এত দ্রুত ঘটল যে বেলা নিজেকে সামলানোর সুযোগই পেল না। এক মুহূর্তের জন্য তার শরীর সামনে হেলে পড়ল। অনিচ্ছায় তার কপাল গিয়ে ছুঁয়ে গেল সায়রের পিঠ। দুহাতও অজান্তেই শক্ত করে চেপে ধরল সায়রের শার্ট। মুহূর্তটা মাত্র কয়েক সেকেন্ডের, কিন্তু বেলার মনে হলো তার বুকের ভেতরের শব্দটা বুঝি বাইকের ইঞ্জিনের শব্দকেও ছাপিয়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি সরে যেতে চাইল। ঠিক তখনই সায়রের নিচু শান্ত কণ্ঠ ভেসে এলো, এবার অন্তত ধরে বস। বেলা চোখ নামিয়ে বিড়বিড় করলো, রাস্তা খারাপ ছিল। আমি ইচ্ছে করে। সায়র কথাটা শেষ করতে দিল না। জানি, শুধু একটা শব্দ, কিন্তু সেই জানি শব্দটার মধ্যে অদ্ভুত একটা নিশ্চিন্ততা ছিল। মনে হচ্ছিল বেলাকে কিছুই ব্যাখ্যা করতে হবে না। সে চুপ করে গেল। বাতাস আবারও এসে হিজাবের একপাশ উড়িয়ে দিল।
বারবার কাপড়টা মুখের সামনে চলে আসছে। এক হাতে সেটা সামলাতে গিয়েও আবারও ভারসাম্য নষ্ট হয়ে গেল তার। সায়র ধীরে বলল, এক হাতে হিজাব সামলাবি না নিজেকে? বেলা বিরক্ত হয়ে বলল, দুটোই পারি। সব সময়? হ্যাঁ। মিথ্যে বলছিস। বেলা এবার ভ্রু কুঁচকে বলল, কেন? কারণ এখনও নিজেকে সামলাতে পারিস না। কথাটা শুনে বেলার গাল আবারও লাল হয়ে উঠল। সে বুঝতে পারছে না লোকটা কি সত্যি শুধু বাইকে বসার কথাই বলছে নাকি অন্য কিছুও বোঝাতে চাইছে। সে আর কথা বাড়ালো না। কিছু দূর এগোতেই রাস্তার পাশে লাল কৃষ্ণচূড়া গাছের সারি শুরু হলো। পাতার ফাঁক দিয়ে পড়ে থাকা বিকেলের আলো এসে কখনো সায়রের কাঁধে, কখনো বেলার মুখে পড়ছে। বেলা আস্তে আস্তে চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। সায়রের শার্টে মিশে থাকা সে পরিচিত পারফিউমের গন্ধটা আবারও তার চারপাশে ছড়িয়ে পড়েছে। অদ্ভুত ব্যাপার, এই গন্ধটার সঙ্গে এখন যেন নিরাপত্তার একটা অনুভূতিও জড়িয়ে আছে। মনে হচ্ছে এই মানুষটার পাশে থাকলে কোনো অজানা ভয় তাকে ছুঁতে পারবে না। হঠাৎই সায়রের কণ্ঠ ভেসে এলো, এইবার তো ধরে বসেছিস। বেলা চোখ খুলে মৃদু গলায় বলল, রাস্তা খারাপ। সায়র খুব আস্তে হেসে বলল, শুধু রাস্তা? বেলা আর উত্তর দিল না। মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সে জানতো যদি এখন সায়র রিয়ার ভিউ মিররে একবার তাকায় তাহলে তার সমস্ত লুকানো অস্থিরতা চোখে পড়ে যাবে। তাই সে আস্তে করে মুখটা একটু নিচু করে ফেলল। ঠিক তখনই মার্কেটের সামনে এসে রাস্তায় থামলেন মমতাজ বেগম। বাড়ির কিছু দরকারি জিনিস কেনার জন্যই তিনি বের হয়েছিলেন। হঠাৎই রাস্তার চলন্ত একটা পরিচিত বাইকের দিকে চোখ পড়তেই তার পা থেমে গেল। সায়র। কিন্তু পরের মুহূর্তে তার দৃষ্টি গিয়ে আটকালো সায়রের পাশেই দাঁড়িয়ে থাকা বেলার উপর। একসঙ্গে? তার ভ্রু ধীরে ধীরে কুঁচকে উঠল। মুহূর্তের মধ্যেই মুখের কোমলতা মিলে গিয়ে জায়গা নিল কঠিন এক অভিব্যক্তি। ঠোঁট শক্ত হয়ে এলো, চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। দূর থেকেই তিনি কয়েক সেকেন্ড নিঃশব্দে ওদের দিকে তাকিয়ে রইলেন। মমতাজ বেগমের বুকের ভেতর ধীরে ধীরে অস্বস্তির এক অদৃশ্য কাঁটা বিঁধতে শুরু করলো। তার দৃষ্টি ক্রমেই কঠিন হয়ে উঠল। দূর থেকে সায়র আর বেলার দিকে কয়েক মুহূর্ত স্থির চোখে তাকিয়ে থেকে তিনি মনে মনে দৃঢ় স্বরে বললেন, না, এটা কখনোই হতে দেওয়া যাবে না। এই মেয়েটা সায়রের জীবনে নিজের জন্য কোনো জায়গা করে নেবে। আমি বেঁচে থাকতে সেটা হতে দেব না। যত বাধাই দিতে হোক আমি দেব। প্রয়োজন হলে আমি নিজেই ওদের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াবো।